সিলাম দেখো তাহলে তো সবাই দেখছো ডিএনএ স্ট্রাকচার। ওকে, ডিএনএ স্ট্রাকচারটা তোমরা সবাই পাবে এটা। ওকে, সো এই যে দেখো এই যে অ্যাডিনিন আর যে থাইমিন, এই যে দুটো নাইট্রোজেন বেস আছে, এই দুইটা নাইট্রোজেনের বেসের মানে দেখো এইচ বন্ডিং কয়টা আছে? দুইটা। আর ডটেড লাইন এখানে দুইটা। আর সাইটোসিন আর গুয়ানিনের মাঝে ডটেড লাইন কয়টা দেখো? তিনটা। এখানে তিনটা এইচ বন্ডিং আছে। ঠিক আছে, তাহলে এই এইচ বন্ডিং না থাকলে কিন্তু আমার নাইট্রোজেন বেসগুলো কানেক্টেড থাকতে পারতো না। বুঝলা? তখন কিন্তু তোমার এই ডিএনএ স্ট্রাকচার ফর্ম করাটা অসম্ভব ছিল এবং আমাদের উপর অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। আচ্ছা, এরপরে দেখো এটা তুমি জানো যে আমাদের ডিএনএ এর কাঠামো কিন্তু নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড করে জিনিস থাকে তিনটা, একটা ফসফেট, 5 মেম্বার একটা ডিঅক্সিরাইবোজ সুগার, আর কি একটা নাইট্রোজেন বেস থাকে। এবার এই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেসগুলো স্ট্রাকচার। অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে রিং দুইটা, বুঝতে পারছো? রিং দুইটা। আর থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন হচ্ছে সিঙ্গেল রিং। এই দেখো এ আর টি হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত, জি আর সি হাইড্রোজেন বন্ডের মধ্যে যুক্ত। এরপরে আসো এই এটা হচ্ছে আমাদের মূলত অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। আমাদের অ্যামাইনো অ্যাসিড কিন্তু তোমার এরকম এইচ বন্ডিং এর মাধ্যমে যুক্ত থাকে। তারপরে তোমার এটা হচ্ছে তোমার প্রোটিনের স্ট্রাকচার। এটা হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার অফ প্রোটিন, আলফা হেলিক্স। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারের মধ্যে দেখো এই যেগুলো হচ্ছে এইচ বন্ডিং, তারপরে আসো এই যে এটা হচ্ছে প্রোটিনের আরেকটা স্ট্রাকচার। এটাকে বলা হচ্ছে বিটা স্প্রেডেড শীট। এই স্ট্রাকচারটাকে বলে খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার। এখানে দেখো অনেকগুলো এইচ বন্ডিং আছে। এগুলো তোমাদের এখন বোঝা লাগবে না, তোমরা এই ডটেড লাইনগুলো দেখো। তাই কি হচ্ছে না এই তোমার না সিম্পল এরকম ছবি আঁকা থাকে, এত লম্বা স্ট্রাকচার কি আঁকা সম্ভব? এবার আজকে পড়া হবে, আজকে পড়া যেটা আজকে আমরা যেটা পড়বো সেটা কি দেখো, সেটা হচ্ছে আমাদের আকর্ষণ বল। কার মধ্যে আকর্ষণ বল? বিভিন্ন অণুর মধ্যে আকর্ষণ বল। দেখো রসায়নে আমাদের সমস্ত আকর্ষণ বলকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে আমাদের অন্ত আণবিক আকর্ষণ বল বা ইংরেজিতে তোমার যেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার আকর্ষণ বল। আর আরেকটা হচ্ছে আমাদের আন্তঃ আণবিক আকর্ষণ বল, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারমলিকুলার। এটাকে ইন্টারমলিকুলার। তাহলে একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। একটা অন্ত আণবিক আর একটা আন্তঃআণবিক। আচ্ছা, এখন দেখো অন্ত আণবিক যে আকর্ষণ বল আছে, অন্ত আণবিক যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলগুলো আবার তিন ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে মেটালিক বা ধাতব বন্ধন। সো এগুলা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়াশোনা করে ফেলছি। আয়নিক বন্ধন নিয়ে আমরা 19 এ পড়ছি, সমযোজী বন্ধন নিয়ে 19 এ পড়ছি, ইন্টারমিডিয়েট আমরা পড়ছি। মেটালিক বা ধাতব বন্ধন যেটা আছে, এই
কিন্তু আমি তো বইটা তো সবাই বলে দিতে পারবে না। আমি ওকে বইয়ের রেফারেন্সটা এই কারণে দিলাম। সাবস্টে বায়োলজিক্যালি ভাইয়া সাবস্টে বায়োলজিক্যালি সাবস্টে বায়োলজিক্যালি আচ্ছা বায়োলজি বুয়েটের ভাই ম্যাথ কোশ্চেন থেকে ভাই আমার নিজেরই হাত পা কাঁপা শুরু হয়েছে ভয়ানক কোশ্চেন রাশিদ অনেক কঠিন তারপরে কিন্তু কম্পিটিশন কিন্তু দিন দিন কমতেছে না, কম্পিটিশন কিন্তু বাড়তেছে। তারপরে এখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের হাতে স্মার্টফোন আছে, তো তার কাছে ইন্টারনেট অ্যাভেলেবল। তার মানে এখন সবাই কিন্তু চাইলেই শিখতে পারে, মানে শুধু যে শিখার ইচ্ছাটা থাকতে হবে। ওকে, তুমি চাইলে যে কোনো টপিক সার্চ দিলে 30-40টা ভিডিও চলে আসবে, যে কোনো টপিক লিখে সার্চ দিলে। আর তুমি যদি ইংলিশ বুঝো তাহলে আর ভালো, কারণ বাংলাতে তেমন ভালো কন্টেন্ট অ্যাভেলেবল না। সব ভালো ভালো কন্টেন্টগুলো কি ইংরেজিতে বা হিন্দিতে বেশি অ্যাভেলেবল। ইন্ডিয়ান কন্টেন্টগুলো কিন্তু খুবই ভালো, বই কিন্তু আইআইটি কোশ্চেন করে দিয়ে দেয়, ঠিক আছে? চলো এবার যেটা বলতেছিলাম, আমাদের আকর্ষণ বল কয় টাইপের বলো? দুই টাইপের। কি কি? অন্তঃআণবিক আর কি আন্তঃআণবিক। আচ্ছা চলো, অন্তঃআণবিক কয় প্রকার? 3 প্রকার, আয়নিক, সংক্রিয়ার, মেটালিক বা ধাতব বস্তু। আচ্ছা তো আমরা চলো আজকে আন্তঃআণবিক নিয়ে কথা বলবো। এটা পরে আমরা পরে দেখব। চলো আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রকারভেদ আজকে আমাদের আলোচনা হয়। সবার প্রথমে আমরা দেখব আয়ন ডাইপোল ফোর্স অর অ্যাট্রাকশন। আয়ন ডাইপোল, আয়ন ডাইপোল জিনিসটা কি? মনে করো তোমার কাছে একটা আয়ন আছে এবং সেই আয়নটা হচ্ছে পজিটিভ আয়ন। কি আয়ন? পজিটিভ আয়ন, মানে হচ্ছে যে ক্যাটায়ন। ওকে, এটা হচ্ছে ক্যাটায়ন। ওকে, আমরা আরেকটা আয়ন নিলাম মাইনাস, তাহলে এটা কি? এটা কি বলো? এটা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে? অ্যানায়ন। আচ্ছা এবার আসো ডাইপোল কিভাবে সৃষ্টি হয় আমি আগে তোমাকে এক্সপ্লেইন করছিলাম। মনে করো তুমি একটা অণু নিলা এ, একটা সমযোজী অণু। মনে করো এ থেকে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা, ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা। তাহলে মনে করো এ থেকে বি এর ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। কোন ইলেকট্রন? এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো। তাইলে বি কি করবে? এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে অধিক আকর্ষণ করবে। ফলে বলো তো বি এর মাথায় কি চলে আসবে? একটা আংশিক ঋণাত্মক চার্জ, আর এর মাথায় চলে আসবে আংশিক ধনাত্মক। এই যে পুরো জিনিসটা এতে প্লাস বিতে মাইনাস, এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে কি বলা হয়? এই পুরো জিনিসটাকে বলা হয় ডাইপোল। ডাইপোল মানে কিন্তু শুধু প্লাস না বা শুধু মাইনাস না, প্লাস মাইনাসকে একত্রে কি বলে? ডাইপোল। ডাইপোল কেন? ডাই মানে দুই, ডাই মানে দুই, পোল মানে হচ্ছে প্রান্ত। পোল মানে কি? প্রান্ত বা মেরু। এটা কয়টা প্রান্ত আছে দেখো, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। দুইটা প্রান্ত বা দুইটা মেরু থাকার কারণে এটার নাম হচ্ছে ডাইপোল, মানে দুইটা পোল। এটা ইংলিশে বলে ডাইপোল। আচ্ছা ওকে, তাহলে দেখো, তাহলে ডাইপোল মানে একটা প্লাস থাকবে এবং একটা কি থাকবে? মাইনাস থাকবে। এবং এই প্লাস মাইনাস গুলো কিন্তু স্থায়ী, অর্থাৎ একবার যদি প্লাস মাইনাস অণুর ভিতরে তৈরি হয় এটা কিন্তু আজীবন থেকে যাবে, প্লাস মাইনাসটা কখনোই যাবে না এখানে। এই জন্য এটাকে বলা হয় পার্মানেন্ট ডাইপোল বা স্থায়ী ডাইপোল। আচ্ছা তাহলে বলো আমাকে, তাহলে মনে করো এই যে ডাইপোল, ডাইপোল মানে কি? একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো আমি এইখানে দিলাম প্লাস, ঠিক আছে, আর এইখানে দিলাম মাইনাস। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, এবং
অ্যাট্রাকশন, আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। ওকে, সিমিলারলি দেখো যদি আমরা একটা অ্যানায়ন কনসিডার করি তাহলে ডাইপোল মানে কি এখানে পার্শিয়াল পজিটিভ নাও আর এখানে পার্শিয়াল নেগেটিভ নাও। তাহলে এই নেগেটিভ আয়নটা এই ডাইপোলের কোন প্রান্তের প্রতি আকৃষ্ট হবে? পজিটিভ প্রান্তের প্রতি আকৃষ্ট হবে। বুঝে গেল? আকৃষ্ট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। তাহলে একটা আয়ন থাকবে, একটা ডাইপোল থাকবে, তারা কাছাকাছি আসলে আকর্ষণ করবে। ওকে, লিখে বলো সবাই, তুমি সবাই লিখো। নন বন্ডিং কোনো বন্ধন হবে না, জাস্ট অ্যাট্রাকশন থাকবে, উইকেট অ্যাট্রাকশন। এবার আয়ন ডাইপোল তো বুঝলাম, একটা এক্সাম্পল দাও তো আমাকে। আয়ন ডাইপোল তুমি পড়ছো এগুলো কিন্তু তুমি জানতা না যেটা আয়ন ডাইপোল ছিল। দেখো যখন কোনো আয়নিক যৌগ পানিতে যখন দ্রবীভূত হয় কিভাবে দ্রবীভূত হয়? প্রথমে আয়নিক যৌগের ক্যালাসটা ভেঙে গিয়ে আয়নগুলো সেপারেট হয়, ক্যাটায়নের আয়নগুলো সেপারেট হয়। পরে কি হয় বলতো? ওই ক্যাটায়নকে পানির অণুগুলো চারপাশ থেকে ঘিরে ধরে না। তাহলে পানি কি একটা ডাইপোল না? প্রতিটা পানির একটা কি ডাইপোল। পানির অণুর ভিতরে কিন্তু পজিটিভ প্রান্ত আছে, বুঝছো? সেটা হচ্ছে হাইড্রোজেন, আর অক্সিজেন কি নেগেটিভ প্রান্ত। তাহলে যখন একটা ক্যাটায়নকে অনেকগুলো পানির অণু ঘিরে ধরবে, মানে কোন ধরনের ফোর্স আছে? এই আয়ন ডাইপোল ফোর্স আছে। ওকে, পানি যে একটা ডাইপোল, সে যখন হচ্ছে যে একটা ক্যাটায়নকে ঘিরে ধরবে, ক্যাটায়ন হচ্ছে একটা আয়ন, পজিটিভ আয়ন। তাহলে ক্যাটায়নকে কে ঘিরে ধরবে? পানির অণুর কোন প্রান্ত? নেগেটিভ প্রান্ত। কোন প্রান্ত? নেগেটিভ প্রান্ত চারপাশ থেকে ঘিরে ধরবে। ফলে সেখানে একটা আয়ন ডাইপোল ফোর্স ক্রিয়েট হবে এবং তার মাধ্যমে ওই ক্যাটায়নটা পানির মধ্যে কি হবে? দ্রবীভূত হবে। কিন্তু তুমি পড়ছো, বাট সবই আমাদের জানা, আসলে জাস্ট টেকনিক্যাল টার্মগুলো আমরা জানতাম। ক্লিয়ার এটা? আয়ন ডাইপোল ক্লিয়ার? চলো এবার নেক্সট ওয়ান আমরা যাব। নেক্সট ওয়ান এবার হচ্ছে কি ডাইপোল ডাইপোল। এবার হচ্ছে কি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন আর রিপালশন। ডাইপোল ডাইপোল যে অলওয়েজ অ্যাট্রাকশনই হবে এমন না, এটা রিপালশন হতে পারে। তবে আমরা অ্যাট্রাকশনকে বেশি প্রেফার করব, কারণ ভাই দুনিয়াতে যদি সবকিছুতে বিকর্ষণ হওয়া শুরু হয় তাহলে তো আসলে কেউ কাছাকাছি আসবে না। ঠিক আছে, এই বিকর্ষণ তো সমস্যা, আকর্ষণই ভালো। এবার আসো এই বোতলটা আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার আসো ডাইপোল ডাইপোল। তাহলে বলো ডাইপোল মানে কি রে? বলো নাই, বলো ডাইপোল মানে কি? পার্শিয়াল প্লাস পার্শিয়াল। এখানেও দাও পার্শিয়াল প্লাস পার্শিয়াল। তাহলে মনে করো এরকম যদি দুটো ডাইপোল পাশাপাশি আসে, তাহলে এই ডাইপোলের নেগেটিভ প্রান্তের সামনে দেখো এই ডাইপোলের পজিটিভ প্রান্তটা আছে, তাহলে অ্যাট্রাকশন হবে, এখানে অ্যাট্রাকশন হবে, আকর্ষণ হবে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। আচ্ছা, আর যদি এরকমটা হয় ধরো পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, ধরো এখানে আছে পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ। যদি ইন কেস এরকমটা হয় যে একটা ডাইপোলের নেগেটিভ প্রান্ত আরেকটা ডাইপোলের নেগেটিভ প্রান্তের মুখোমুখি হয়ে গেছে কোনো কারণে, এখন তুমি দেখো ডাইপোলগুলো তো স্থির থাকবে না। ধরো পানির অণুগুলো তো একটা ডাইপোল না, তাহলে পানির অণুগুলো কি স্থির থাকে? ওরা তো পানির অণুগুলো তো কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। তাহলে এরকম মুভ করতে করতে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে এরকম হইতেই পারে যে একটা ডাইপোলের নেগেটিভ আরেকটা ডাইপোলের নেগেটিভের সামনে চলে আসছে, তখন নেগেটিভ নেগেটিভ কি হবে? বিকর্ষণ, বিকর্ষণ। ওকে, তাহলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন হতে পারে, ডাইপোল ডাইপোল রিপালশন হতে পারে। তবে আমরা কিন্তু অ্যাট্রাকশনটাকে বেশি প্রেফার করি। ওকে, লিখে বলে লেখা থাকে কেন বিকর্ষণ? এক্ষেত্রে হইতে পারে ইন কেস যদি ক্যাটায়নটা পজিটিভ আয়নের সামনে কোনো কারণে চলে আসে, বাট জেনারেলি যেটা হয় যে ডাইপোলগুলো আয়নকে চারপাশ থেকে ঘিরে ধরবে, এটা আইসোলেটেড থাকে।
থ্রি আছে, ফোর আছে, সবই থাকে। প্রত্যেকটা সাবজেক্টের একটু করে সবগুলো চ্যাপ্টার দিয়ে রাখে। কোথায় কোথায় আর খাতাও বানায়। আমাদের কলেজের পরীক্ষা যেগুলো সরকারি কলেজ যেগুলো খাতাও বানায়, খাতা কাটা চালিয়ে যাবে, খাতাও দেখা যায় কি মানে একটা আইডিয়া করে একটা রেজাল্ট দিয়ে দেয়। ওগুলো তুমি পরীক্ষা দিয়ে তোমার কাছে মনে হচ্ছে 60 পাবা, আর দেখবা যে 42 40। আর যদি 5 মার্কের অ্যান্সার চলে আসে কোনো পাস করবে, মনে করো এখন 5 মার্ক হচ্ছে 40% এ পাস, যেমন এমসিকিউতে 25 এ 8 এ পাস, আর সিকিউতে 50 এ 40% কত? 20 না? সিকিউতে তোমার পাইতে হবে 20, এমসিকিউতে তোমার 8, মানে আলাদা আলাদা পাস। এখন এমসিকিউতে তোমাদের জন্য শুরু হচ্ছে নেগেটিভ মার্কিং টাইপ। যদি নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস করে, ধরো কেউ 10টা আইছে, 2টা ভুল, তো এখন ধরো সে নেগেটিভ না দিতে তো 8 এ পাস করে ফেলতো, ওই 2টা ভুলের জন্য আমার পয়েন্ট কাটা যাবে, মানে সে পাবে হচ্ছে 7.5 ফেল। ঠিক আছে? এবং যে এনডিসি আছে না, ধরো কেউ বলে যে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে কুইজে, এমসিকিউতে নেগেটিভ থাকে, এই জন্য প্রচুর স্টুডেন্ট নেগেটিভ মার্ক পায়। ধরো একজন পাইছে 0 এমসিকিউতে, আরেকজন পাইছে -20, কার রেজাল্ট ভালো? না, যে 0 পাইছে সে বেটার রেজাল্ট করছে। হয়তো বা তার কিছু এমসিকিউ হয়েছিল, আবার কিছু ভুল হয়েছিল, কাটাকাটি গিয়ে হচ্ছে যে আমার হচ্ছে ভাই নেগেটিভ মার্কিংটা আই থিঙ্ক ইনক্রিজ করা উচিত কলেজে। ফেলের সংখ্যা বাড়বে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ইউজ হয়ে যাবে। বলতে তুমি সারা বছর তুমি নর্মাল এমসিকিউ নেগেটিভ ছিল, তোমার অ্যাডমিশনে নেগেটিভ যখন থাকে তখন কিন্তু আসলে তোমার যে এক্সাম হলে কিন্তু দেখা যায় যে অনেক এমসিকিউ মানে দাগায় দাও, মানে তুমি পারো না তারপরে দাগায় দাও, লোক সংগ্রহ করতে পারো না, দাগায় দাও, আল্লাহর নাম নিয়ে দাগাই, হ্যাঁ টস করবা, হেডটাকে টস করবা, ঠিক আছে? ওকে, কলম দিয়ে টস করবা, কয়েন দিয়ে টস করে দেখবা যেটা আসে ওইটা অপশন 4টা না আর তুমি যেটা করে দেখো এই নেগেটিভ মার্কিং এর জন্য কত স্টুডেন্ট চান্স পাবে। ওকে, একটা নেগেটিভের জন্য মানুষের চান্স মিস হয়ে যায়। চলো এবারে নিয়ে এলো নেক্সট কি নেক্সট হচ্ছে দেখো এবার হবে ডাইপোল ইনডিউস ডাইপোল। এবার ডাইপোল ইনডিউস ডাইপোল একটা বিষয়। আচ্ছা, ইনডিউস শব্দের বাংলা কি? ইনডিউস শব্দের বাংলা হচ্ছে আবিষ্ট, বাংলা হচ্ছে আবিষ্ট। এই জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো মনে করো যে সাদিয়া স্নিগ্ধার কথা বলি, এটা তো ক্লোজ ফ্রেন্ড। মনে করো হচ্ছে যে স্নিগ্ধার হচ্ছে মুভি দেখার খুব ইচ্ছা হয়েছে, ও মনে করো 2টা টিকিট কেটে ফেলছে, ও নিজের জন্য একটা কাটছে, সাদিয়ার জন্য একটা কাটছে। আর দেখা যাচ্ছে যে সাদিয়া হচ্ছে অসুস্থ, বাসায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঠিক আছে? ওর মুভি দেখার ইচ্ছা নাই, ওর ভালো লাগছে না, কিন্তু স্নিগ্ধা ওকে 5 মিনিট পর ফোন দিচ্ছে, চল চল যাই মুভি দেখতে যাই, মুভিতে নায়কটা অনেক সুন্দর, ঠিক আছে? ঠিক আছে, ওকে, সো চল চল আমি যাচ্ছি ভাই, একা একা যেতে আমি বোর্ড ফিল করব, তুই আমার সাথে আয়। তাহলে দেখো স্নিগ্ধার মুভি দেখার ইচ্ছা আছে কিন্তু সাদিয়ার মুভি দেখার ইচ্ছা নাই। কিন্তু স্নিগ্ধা যদি সাদিয়াকে জোরাজুরি করে তখন সাদিয়াও কিন্তু কি মুভি দেখতে চলে যাবে, মানে একজনের দ্বারা আরেকজন কি হবে? প্রভাবিত হবে, আবিষ্ট হবে, আবিষ্ট হবে, ঠিক আছে না? যেমন তোমাদের বয়সে তোমরা যা করো সব আরেকজনের দেখা দেখি করো, তোমাদের কোনো স্বকীয়তা নেই। তোমার বান্ধবী যা করে তুমিও তাই করো, তোমার বন্ধু যা করে তুমিও তাই করো, তোমার বন্ধু যদি পড়াশোনা না করে তুমিও করো না, ঠিক আছে? এই জন্য একটা কথা আছে, সংগদোষের অভাব আছে, এই জন্য বন্ধু নির্বাচন করবে। তাহলে এই আবেশ মানে কি? একজনের দ্বারা আরেকজন কি প্রভাবিত হওয়ার যে ঘটনা, এটা হচ্ছে আবেশ। মনে করো এখানে পাশাপাশি 2টা মলিকুল আছে, একটা হচ্ছে তোমার স্থায়ী ডাইপোল। স্থায়ী ডাইপোল মানে কি? এইখানে পজিটিভ নেগেটিভ আছে, পার্শিয়াল পজিটিভ আছে, পার্শিয়াল নেগেটিভ আছে, ওকে? কিন্তু এই পাশের যে অণুটা আছে এটার মধ্যে কোনো ডাইপোল নাই, এটার মধ্যে কি কোনো ডাইপোল নাই।
অপোলার সমযোজী অণু, এর মধ্যে কোনো ডাইপোল নাই। এখন যদি একটা অপোলার সমযোজী অণুর কাছাকাছি একটা স্থায়ী ডাইপোল চলে আসে, তখন কি হবে? এই স্থায়ী ডাইপোল দ্বারা এই অপোলার সমযোজী অণুটা আবিষ্ট হবে বা প্রভাবিত হবে। মানে যেহেতু এইখানে মাইনাস আছে, তখন এই মাইনাসের প্রভাবে এইখানে তখন প্লাস চলে আসবে, আর এই প্রান্তে কি চলে আসবে? মাইনাস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই স্থায়ী ডাইপোলটা এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত প্লাস মাইনাসটা থাকবে। যদি এখান থেকে কোনো কারণে স্থায়ী ডাইপোলটা চলে যায়, দেখো কি বললাম, যদি এখান থেকে স্থায়ী ডাইপোলটা চলে যায়, তখন এখান থেকে প্লাস মাইনাসগুলো কি চলে যাবে। তার মানে এই স্থায়ী ডাইপোলের প্রভাবে এই অপোলার সমযোজী অণুতে একটা অস্থায়ী ডাইপোলের সৃষ্টি হবে। তাহলে এই অস্থায়ী ডাইপোলের আরো দুটো নাম আছে, কি বলে? একটাকে বলে ইনডিউসড ডাইপোল, আরেকটা হচ্ছে কি আবিষ্ট ডাইপোল। তখন এই স্থায়ী ডাইপোল এবং এই অস্থায়ী ডাইপোলের মধ্যে একটা কি থাকে? একটা স্থির গতি আকর্ষণ বল থাকবে, যাকে আমরা বলতেছি ডাইপোল ইনডিউসড ডাইপোল। তাহলে একটা পার্মানেন্ট ডাইপোল আর একটা অপোলার সমযোজী অণুর মধ্যে এই ধরনের আকর্ষণ বল বিদ্যমান থাকে, কাজ করে। লিখে বলে সবাই কেমন? এখান থেকে আকর্ষণ বল থাকবে, এখানে আকর্ষণ বল থাকবে। হ্যাঁ, অ্যাট্রাকশন থাকবে না, মাইনাস প্লাস না, তবে আকর্ষণটা অনেক বেশি স্ট্রং হবে না। এইগুলোকে তো প্রবলেম সবগুলোর ক্ষেত্রে অ্যাট্রাকশন কম হতে পারে, বেশি হতে পারে। শীতকাল তো মনে বিদায় নিচ্ছে, আপনি সোয়েটার ছাড়বেন কবে? আপনি সোয়েটার ছাড়বেন কবে? ছাড়তে হবে ভাই, আমি কাঁপতেছি। আর কয়েকদিন পরে আপনি তো সেই গ্রীষ্মকাল থেকে করতেছেন সোয়েটার, গ্রীষ্মকাল থেকে। গ্রীষ্মতে হ্যাঁ, কতদিন থেকে? আমি এসে থাকবো। রুমের অর্ধেক থেকে যেভাবে হিট বের হয়, রুমের অর্ধেক গরম হচ্ছে রুমের হিটের কারণে। হ্যাঁ, তাহলে ভাই ক্লিয়ার। নেক্সট ওয়ান, এই যে এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো, সেটা হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স বা বিস্তরণ বল, বা এটার সবচেয়ে পরিচিত নামটা হচ্ছে, তোমরা যেটা চিনো, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, এখন আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি যে অপোলার সমযোজী অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে কি বলে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। অ্যাকচুয়ালি মজার ভাবে বলি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আসলে সবার ক্ষেত্রে কাজ করে। এটা হচ্ছে ইউনিক ফোর্স, ইউনিভার্সাল ফোর্স, এটা সবার মধ্যে আছে। পোলারের মধ্যেও আছে, অপোলারের মধ্যেও আছে, পোলার এবং অপোলারের মধ্যেও আছে। বাট এই ফোর্সটা এতটাই দুর্বল যে মানে এটা অস্তিত্ব তেমন একটা টের পাওয়া যায় না। মানে যদি মনে করো একটা স্ট্রং ফোর্স থাকে আর তার সাথে যদি ভ্যান ডার ওয়ালস ফোর্সটাও প্রেজেন্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে স্ট্রং ফোর্সটার কারণে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটাকে তেমন একটা টের পাওয়া যায় না। কিন্তু যদি কোনো একটা অপোলার সমযোজী অণু হয়, যেমন ধরো অক্সিজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস, এটা সব অপোলার না? তাই অপোলার অণুগুলোর মধ্যে অলওয়েজ কোন ধরনের বল কাজ করে? এই ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। তবে এর আরো দুটো বিকল্প নাম কি? লন্ডন বল বা লন্ডন ডিসপারশন ফোর্সেস, বা হচ্ছে বিস্তরণ বল। চলো এবার এই বলটা কিভাবে সৃষ্টি হয় তোমাদেরকে দেখাই। দেখো, মনে করো দুইটা অপোলার অণু এরকম কাছাকাছি চলে আসলো, অপোলার অণু অপোলার অণু। তাহলে আমাকে বলো অপোলার অণুতে কোনো ডাইপোল থাকবে না? অপোলার অণুতে কোনো ডাইপোল থাকবে না। দেখো তাহলে এটার মধ্যে কোনো ডাইপোল নাই, এটার মধ্যে কোনো ডাইপোল নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাইপোল যদি না থাকে তাহলে প্লাস মাইনাস অ্যাট্রাকশন হবে কিভাবে? এটা হচ্ছে প্রশ্নের বিষয়। এবার তো উদাহরণ দিই। মনে করো আমাদের রুমটাতে আমরা কি করলাম, 1000 হচ্ছে যে মৌমাছি ছেড়ে দিলাম, ধরো ফাঁকা করে 1000 মৌমাছি ছেড়ে দিলাম।
স্থির থাকবে না, মৌমাছিগুলো কন্টিনিউয়াসলি রুমের মধ্যে উঠতে থাকবে। হ্যাঁ লাইট থাকবে, হ্যাঁ লাইট না থাকলে তো উঠবে। বুঝতে পারবে না? মৌমাছি বলছি অদর উত্তরটা কোথায় লেখা আছে? হ্যাঁ না না এরকম তো কথা না। উঠতে পারে সব সময়। ঠিক আছে দেখো দেখো তাহলে কি হবে দেখো এই রুমের ভিতরে যখন মৌমাছিগুলো উঠবে তখন এমন সিচুয়েশন আসতে পারে যে রুমে একটা নির্দিষ্ট অংশে মৌমাছির সংখ্যা বেশি থাকবে আর আরেকটা অংশে মৌমাছির সংখ্যা কম থাকবে। ধরো রুমের এই প্রান্তে 700 মৌমাছি আছে, রুমের ওই প্রান্তে 300 মৌমাছি আছে। তাহলে রুমের এক অংশে মৌমাছির ঘনত্ব বেশি, রুমের আরেক অংশে মৌমাছির ঘনত্ব কম। আচ্ছা এখন দেখো অণু অপোলার হোক পোলার যাই হোক না কেন অণুর ভিতরে কি আছে? ইলেকট্রন। এবং ইলেকট্রন কি স্থির থাকে? না, ইলেকট্রন স্থির থাকে না। ইলেকট্রন তো প্রতিনিয়ত সঞ্চরণশীল অবস্থায় থাকে অণুর ভিতরে, ঘুরতে থাকে সে। তাহলে দেখো ইলেকট্রন ঘুরতে ঘুরতে এমন একটা সিচুয়েশন আসতে পারে না যে অণুর কোনো একটা অংশে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে আর অণুর আরেক অংশে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, এরকম হইতে পারে না? হইতে পারে কিন্তু মৌমাছির মধ্যে তুমি চিন্তা করো, মৌমাছি উঠতে উঠতে একটা অংশে মৌমাছি বেশি আর একটা অংশে মৌমাছি কম। সিমিলারলি অপোলার অণুর ভিতরে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে অণুর এক অংশে ইলেকট্রন বেশি আরেক অংশে ইলেকট্রন কমে যেতে পারে না? অবশ্যই পারে। মনে করো অণুর বাম প্রান্তে ইলেকট্রন কমে গেছে, এখানে পজিটিভ চার্জ চলে আসবে। আর অণুর ডান প্রান্তে ইলেকট্রন কোনো কারণে বেড়ে গেছে, তাহলে সেখানে কি চলে আসবে? নেগেটিভ প্রান্ত চলে আসবে। তাহলে এখানে একটা অস্থায়ী ডাইপোল তৈরি হলো না? এই ইলেকট্রনের অসম ডিস্ট্রিবিউশনের কারণে, ইলেকট্রনের এই আনইভেন, ঠিক আছে, বা ইলেকট্রনের যে ফ্লাকচুয়েশন আছে এটার কারণে কি হলো? একটা অস্থায়ী ডাইপোল ক্রিয়েট হলো এই অণুটার ভিতরে। তাহলে যদি এই অস্থায়ী ডাইপোলটা ক্রিয়েট হয় এখানে, এই অস্থায়ী ডাইপোলের প্রভাবে তার পার্শ্ববর্তী যে অপোলার অণুটা থাকবে ওইটার মধ্যে কি হবে? একটা অস্থায়ী ডাইপোল ক্রিয়েট হবে। ওকে, তাহলে দেখো এই ডাইপোলগুলো কিন্তু আলটিমেটলি কিভাবে ক্রিয়েট হচ্ছে? এগুলো কিন্তু কোনো পার্মানেন্ট ডাইপোল না, জাস্ট ইলেকট্রন এক জায়গায় বেশি চলে গেছে আর এক জায়গায় ইলেকট্রন কম আছে এই জন্য। ওকে, তাহলে এটার মধ্যে একটা অস্থায়ী ডাইপোল তৈরি হলো, আবার এটার মধ্যে কি হলো? একটা অস্থায়ী ডাইপোল তৈরি হলো। দেন এই অস্থায়ী ডাইপোল এবং এই অস্থায়ী ডাইপোলের মধ্যে কি থাকবে? একটা দুর্বল আকর্ষণ বল কাজ করবে, যাকে আমরা নাম দিচ্ছি কি? লন্ডন ডিসপারশন ফোর্সেস। লন্ডন নাম দেওয়া হয়েছে কেন? এটা ওই ব্রিটেনের লন্ডন না, ইংল্যান্ডের লন্ডন না, এটা বিজ্ঞানীর নাম লন্ডন। আরেকটা বিজ্ঞানীর নাম ছিল হিটলার। ঠিক আছে, আমি জানি না এই নাম কে রাখছে, এদের বাপ মা হলো হিটলারের নাম অনুসারে বিজ্ঞানীর নাম রাখছে। ঠিক আছে, দুজন সায়েন্টিস্ট লন্ডন এবং হিটলার, ওনারা হচ্ছে এগুলো আবিষ্কার করছেন। ওকে, তাহলে দেখো তাহলে অপোলার সমযোজী অণুগুলোর মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে এটার নামে কি? লন্ডন ডিসপারশন ফোর্স বা বিস্তরণ বল বা ভ্যান ডার ওয়ালস ফোর্স। হ্যাঁ সবগুলো এক্সাম্পল আমি দিই, টেনশন নেই। বুঝতে পারলাম কিভাবে ক্রিয়েট হয়? আচ্ছা দেখে বলেন সবাই খাতায়। এখন আমরা উদাহরণ দেব। এখন
শক্তিমত্তা কত এখানে 400 থেকে 4000 এই কথাটা নাফিস 400 থেকে 4000 কিলো জুল পার মোল ইউজ মানে 1 মোল কোন আয়নিক যৌগের ক্যালাসকে ভাঙতে 400 থেকে 4000 কিলো জুল তাপ শক্তি দিতে হবে ইউজ এনার্জি एग्जांपल কি সোডিয়াম অনেক স্ট্রং তারপরে কি বলো আয়নিক বন্ধনের পরে শক্তিশালী বন্ধন কোনটা কোভালেন্ট মানে কি সমযোজী ঠিক আছে এটার শক্তিমত্তা কত 150 থেকে 1100 কিলো জুল পার মোল एग्जांपल হচ্ছে কি এই যে হাইড্রোজেন অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণুর মাঝে যে বন্ডিংটা সেটা কি বন্ডিং সমযোজী বন্ধন এটা এবং এই সমযোজী বন্ধন ভাঙতে প্রায় 150 থেকে 1100 কিলো জুল তাপ শক্তি দিতে হবে যেমন তোমাদের বইতে একটা চার্ট ছিল তোমাদের 9 এর চার্টটা ছিল রসায়ন এবং শক্তি ওই একটা চার্ট ছিল না বন্ধন শক্তি দেওয়া ছিল কার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেন কার্বন কার্বন হাইড্রোজেন মনে আছে না অক্সিজেন কত ছিল 408 কি মনে হয় এরপরে কি সব স্ট্রং বলো ধাতব বন্ধন আচ্ছা বলো ধাতব বন্ধন কিভাবে তৈরি হয় তুমি জানো যে কোনো ধাতুর ক্যালাসে কি থাকে অসংখ্য ক্যাটায়ন থাকে এবং সঞ্চরণশীল ইলেকট্রন থাকে তাহলে এই ক্যাটায়ন এবং সঞ্চরণশীল ইলেকট্রনের মাঝে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমাদের মেটালিক বন্ড তবে লেখা আছে ক্যাটায়নস এবং ডিলোকালাইজড ইলেকট্রন দেখো ডিলোকালাইজড মানে কি ডিলোকালাইজড এর বাংলা হচ্ছে সঞ্চরণশীল বা বিচলনশীল এবং এই শক্তির মানটা কত 75 থেকে 1000 এবং एग्जांपल হচ্ছে আয়রন তুমি জানো যে কোনো ধাতুর মধ্যে কোন বন্ধন থাকে ধাতব বন্ধন এবং এই তিনটা হচ্ছে কি অন্ত আণবিক মানে অণুর ভিতরে থাকবে আচ্ছা নেক্সট আসো এবার যদি আমরা আন্তঃআণবিকগুলো দেখি সবার প্রথমে আমরা কি দেখলাম আয়ন ডাইপোল দেখলাম না আয়ন ডাইপোল মানে আয়ন ডাইপোলের শক্তিমত্তা কত 40 থেকে কত 600 एग्जांपल দেখো এই যে সোডিয়াম প্লাস এটা হচ্ছে আমাদের আয়ন এটা হচ্ছে আমাদের কি আয়ন আর এটা হচ্ছে একটা পানির অণু হচ্ছে একটা ডাইপোল মানে আয়ন ডাইপোল আচ্ছা তাহলে সবচেয়ে স্ট্রং কে আয়নিক তারপরে কে সমযোজী তারপরে কে ধাতব বন্ধন তারপরে সিরিয়ালে কে আয়ন ডাইপোল হ্যাঁ আয়ন ডাইপোল এগুলোতে এমসিকিউ তে আসবে হ্যাঁ না বেশ কিছু না বেশ কি রো ওকে নেক্সট সিরিয়ালে কে দেখো হাইড্রোজেন বন্ড তো হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা অলরেডি তিনটা ক্লাস আমরা কিন্তু এইচওডিএফ এইচওজেন সবকিছু করছি ওকে তো এটা নিয়ে তো বলার কিছু নাই এইটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে যে এইচ বন্ডিং এর স্ট্রেংথ কত শক্তিমত্তা কত সেটা হচ্ছে 10 থেকে 40 কি কিলো জুল পার মোল একটু কষ্ট করে বুঝতে হবে কত 10 থেকে 40 ওকে তাহলে এই যে এখানে দেখো দুইটা পানির অণু আছে এই দুইটা পানির অণুর মাঝে এখানে আকর্ষণ আছে এইচ বন্ডিং তারপরে কোনটা বলো ডাইপোল দেখো ডাইপোল মানে কি দেখো এখানে একটা অণু আছে আইসিএল দেখো আইসিএল মানে আয়োডিন আর ক্লোরিনের মাঝখানে সংযোজী বন্ধন আছে তো আমরা সবাই জানি এটা যে আয়োডিন আর ক্লোরিনের মাঝে ক্লোরিনের তড়িৎদ্রান্তকতা বেশি এইজন্য ক্লোরিনে চলে আসবে পার্শিয়াল নেগেটিভ চার্জ আয়োডিনে আসবে পার্শিয়াল কি পজিটিভ চার্জ তাহলে দেখো এটা কি একটা পার্মানেন্ট ডাইপোল না একটা স্থায়ী ডাইপোল সিমিলারলি এই আইসিএলটাও একটা পার্মানেন্ট ডাইপোল তাহলে এরকম দুটো পার্মানেন্ট ডাইপোল যদি পাশাপাশি চলে আসে তখন কি হবে ডাইপোল আকর্ষণ হবে আচ্ছা এটা হচ্ছে 5 থেকে 25 কিলো জুল পার মোল এরপরে কোনটা দেখো আয়ন ইনডিউসড ডাইপোল এটার মানে কি যেমন দেখো এই যে Fe2+ এটা একটা ক্যাটায়ন ঠিক আছে আর এখানে দেখো আছে O2 কি একটা অপোলার সমযোজী অণু না এবং আমরা জানি অপোলার সমযোজী অণুতে কোনো ডাইপোল থাকে না তাহলে এই ক্যাটায়নটা যদি এই অক্সিজেন অণুর নিকটবর্তী হয় তখন কি হবে এই Fe2+ এর প্রভাবে এই অক্সিজেন অণুর মধ্যে একটা অস্থায়ী ডাইপোল সৃষ্টি হবে দেন এই আয়ন এবং ওই ইনডিউসড ডাইপোলের মধ্যে কি একটা অ্যাট্রাকশন পাওয়া যাবে এবং এটার ভ্যালু কত 3 থেকে 15 আচ্ছা এরপরে কোনটা ডাইপোল ইনডিউসড ডাইপোল উদাহরণ কি এই দেখো HCl দেখো HCl এটা কি এটা একটা পার্মানেন্ট ডাইপোল না HCl হচ্ছে একটা পার্মানেন্ট ডাইপোল কারণ এটা পোলার আর
করবে ওটার মান দেখো 0.05 থেকে কত 40 কিলোজুল পার বুঝা গেল চার্ট এই সিরিয়ালটা আমরা মুখস্থ রাখতে হবে তোমাদের কষ্ট করে যে কে মানে মান মুখস্থ রাখতে হবে না মান মুখস্থ রাখতে হবে না তোমাকে মুখস্থ রাখতে হবে কি সিরিয়ালে তারপরে কে আসে কে সবচেয়ে স্ট্রং ধরো তোমাদের পরীক্ষা আসবে যে নিচের কোন আন্তর্জাতিক আকর্ষণ বল সবচেয়ে শক্তিশালী এই চারটা এখান থেকে চারটা অপশন দিয়ে দিল তোমার তো পারতে হবে না জিনিসটা ওকে এবং উদাহরণও আসতে পারে এইভাবে এরকম আসতে পারে যে নিচের কোনটিতে ডাইপোল ডাইপোল ফোর্স আছে নিচের কোনটিতে আয়ন ডাইপোল আকর্ষণ বিদ্যমান নিচের কোনটিতে ডিসপারশন বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বিদ্যমান তো এই টাইপের অ্যান্সার কিন্তু পরীক্ষায় আসতেই পারে এটা ক্লিয়ার ভাই এটুকু ওকে তাহলে আমাদের এই টপিক শেষ হাইড্রোজেন বল মাঝখানে কোনগুলা এগুলো মাঝখানে এগুলো হচ্ছে ওই অ্যাট্রাকশনটাকে বোঝানোর জন্য এরকম ডটেড লাইন দেখো যদি নরমাল দাগ দাও এটা সহজে বন্ধ হয়ে যাবে মানে যে কোনো দুর্বল আকর্ষণকে বোঝানোর জন্য আমরা এরকম ডটেড লাইন ব্যবহার করি বুঝতে পারছো আচ্ছা তো এই টপিক কমপ্লিট আগামী ক্লাসে আমরা শুরু করবো তাহলে ভিএসসিপিআর থিওরি নেক্সট ক্লাস থেকে কেউ অ্যাবসেন্ট থাকবে না নেক্সট ক্লাস থেকে এই চ্যাপ্টারের মেজর পার্টটা স্টার্ট হবে